आदे अनंत शिव आदे अनंत शिव। আমি এখন দাঁড়িয়ে আছি তাঞ্জাভুরের সবথেকে বড় মন্দির বৃহদেশ্বর টেম্পলের সামনে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় আজ থেকে 1000 বছর আগে, যখন কোনো কিছুই অটোমেটেড আর আর্টিফিশিয়াল ছিল না, ইন্টেলিজেন্স তো নয়ই, সেই সময়কালে এই মন্দির তৈরি হতে কত সময় লাগতে পারে? বিশেষ করে এই মন্দিরের যে প্রধান উপকরণ, সেই গ্রানাইট পাথর আনাতে হয়েছে অন্য রাজ্য থেকে, কারণ এখানে এই পাথর পাওয়া যায় না। কেউ হয়তো বলবেন 150 বছর, 100 বছর বা 50 বছর। ভাবতে অবাক লাগে 261 ফুট উঁচু এই মন্দির সম্পূর্ণ হতে সময় লেগেছিল মাত্র 6 বছর। ইতিহাসবিদ, পুরাতত্ত্ববিদ ও শিল্প স্রষ্টাদের মতে ভারতবর্ষের মন্দিরগুলিকে স্থাপত্যশৈলী হিসেবে 3 ভাগে ভাগ করা যায়, যার একটি হলো উত্তর ভারতীয় নাগারা বা নগর শৈলী, যা দেখতে পাওয়া যায় হিমালয় ও বিন্ধ্য অঞ্চলের মধ্যে। অযোধ্যায় শ্রী রামচন্দ্রের নতুন মন্দিরটিও এই স্থাপত্য অনুসারে তৈরি করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে ভিসারা বা সংস্কৃততে ভিসরা শৈলী, যার অর্থ পায়ে হেঁটে দীর্ঘ অঞ্চল পরিক্রমা করা। বিন্ধ্য থেকে কৃষ্ণা নদীর তীরে এর বিস্তার। কর্ণাটকের কুক্কানুরে কল্লেশ্বর মন্দির এই রীতিতেই তৈরি। আর তৃতীয় স্থাপত্য শৈলী হল দ্রাবিড়ীয় রীতি বা দক্ষিণ ভারতীয় স্টাইল, যেমন এই বৃহদেশ্বর মন্দির। কৃষ্ণা ও কাবেরী নদীর মাঝে বিস্তীর্ণ অঞ্চলে এই ধরনের স্টাইল দেখতে পাওয়া যায়। সময়টা তখন 985 খ্রিস্টাব্দ। ভারতবর্ষ থেকে সুদূর সিংহল পর্যন্ত বিস্তৃত চোল সাম্রাজ্যের রাজ সিংহাসনে বসেন চোল সম্রাট প্রথম রাজা। শৈব উপাসক এবং দানবীর হিসেবে প্রসিদ্ধ ছিল সম্রাটের নাম। তামিলনাড়ুর চিদম্বরম নটরাজ মন্দির কর্তৃপক্ষ তাঁর এই দানবীরতার জন্য তাকে শ্রী রাজা এবং শিবপদ শেখরা পদবীতে সম্মানিত করেন। শ্রী রাজার আনুকূল্যেই 1004 খ্রিস্টাব্দে তাঞ্জাভুরের এই বৃহদেশ্বর মন্দির, যার স্থানীয় নাম থাঞ্জাই পেরিয়ার কোভিল অর্থাৎ থাঞ্জাভুরের বড় মন্দির আর পেরুভুদাইয়ার কোভিল অর্থাৎ শৈবক্ষেত্র স্থাপনের কাজ শুরু হয় এবং 1010 খ্রিস্টাব্দের 265তম দিনে এর নির্মাণ কাজ শেষ হয় ও সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়। মন্দিরে ঢোকার আগে এরকম একটা কাউন্টার করা আছে, যেখানে আপনারা আপনাদের জুতো জমা রাখতে পারেন। জুতো জমা রাখার সিস্টেম হচ্ছে, এখানে দেখুন কিছু ব্যাগ রাখা আছে, আপনাকে সেই ব্যাগ কালেক্ট করতে হবে, এরকম নিচে রাখা আছে, সেখানে আপনার জুতোটা ভরে এখানে স্ট্যান্ডে হুক করা আছে, নাম্বার দেওয়া আছে, এখানে ওই ব্যাগটা টাঙিয়ে নাম্বারটা মনে রাখতে হবে। তারপরে সেটা এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টারে গিয়ে নাম্বারটা বললে ওরা এই নাম্বারের এগেনস্টে একটা টোকেন দেবে, পার পেয়ার 5 টাকা করে। এছাড়া এই দুদিকে দোকান করা আছে, ছোট ছোট স্টল। আপনার ইচ্ছা করলে এখান থেকে সুভেনির নিতে পারেন। আর বড় ব্যাগ এখানে জমা রাখতে হয়, কিন্তু ছোট ব্যাগ অ্যালাউড। যারা ভগবানকে পুজো দিতে চান বা অর্চন করতে চান, তাদের জন্য এখানে একটা টিকিট কাউন্টার করা আছে, 5 টাকা করে নেয়, একটা স্লিপ দেয় এবং এটাতে আপনারা পূজা অর্চনা করতে পারবেন। দ্রাবিড়ীয় স্থাপত্যের এই মন্দিরের গঠনকে 3 ভাগে ভাগ করা যায়, যার প্রথমটি হচ্ছে গোপুরম অর্থাৎ প্রবেশদ্বার। দ্বিতীয়টি হলো বিমানা বা ভিমানা, যা মূল গর্ভগৃহের ওপর পিরামিড বা শঙ্কু আকৃতির মন্দির। আর শেষ ভাগটি হলো মন্দিরের ওপরের সর্বোচ্চ অংশে স্থাপিত পাথর, যাকে বলা হয় স্তূপিকা। এই মন্দিরের স্তূপিকা বা পাথরটির ওজন 80 টন
এবং এটিকে স্থাপন করার জন্য 4 মাইল বা 6.5 কিলোমিটার দীর্ঘ র‍্যাম্প বানানো হয়েছিল। এই মন্দির চত্বরে প্রবেশ করলেই সামনে দেখতে পাওয়া যাবে নন্দী মণ্ডপম, অর্থাৎ নন্দীর স্থান। মহাদেবের প্রিয় অনুচর নন্দী মহারাজের 12 ফিট উঁচু ও 8 ফিট চওড়া মনোলিথিক বা একটিমাত্র শিলায় তৈরি মূর্তিটি, যাকে এক কথায় বলা যায় দ্য ওয়ার্ক অফ আর্ট, প্রতিষ্ঠিত হয় চোল সাম্রাজ্যের পরবর্তী নায়েক রাজত্বকালে। এই মণ্ডপের দেওয়ালে আঁকা ছবিগুলি নায়েক শিল্পকলার ঐতিহাসিক স্বাক্ষর বহন করে চলেছে। এবার আমরা এগিয়ে চলেছি মূল গর্ভগৃহের দিকে। এই গর্ভগৃহে শ্রী বৃহদেশ্বর শিবলিঙ্গের উচ্চতা 12 ফিট আর ওজন 12 টন, অর্থাৎ 12,000 কিলোগ্রাম। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে আপনারা দেখতে পাবেন শ্রী বিষ্ণু দুর্গার মূর্তি। বৃহদেশ্বর মন্দির চত্বরেই আছে শতাব্দী প্রাচীন এই গণেশ মন্দিরটি। पूजा अर्चना रात्र से पूजा अर्चना गुरुवाण शंकर शिवराज तत्व शक्ति
আমাদের এই পর্বটি আজ আমরা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের জন্য থাকবে মহাশিবরাত্রিতে রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গ দর্শন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আরও ভালো লাগবে যদি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।